নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশ জুড়ে একটা স্লোগান কিন্তু মাঝে মধ্যেই শোনা যেত, এখন হয়তো আরো বেশি করে শোনা যাবে, এটাই আশঙ্কা। স্লোগানটা হলো এই রকম: আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান। বাংলাদেশে মৌলবাদী শক্তির রমরমা আজ থেকে নয়। যে জামাত ঘোষিতভাবে ধর্মনিরপেক্ষতা মানে না এবং বাংলাদেশ নামক ধারণাটাকে তারা সমর্থন করে না, তাদের বক্তব্য তারা যদি ক্ষমতায় আসে তাহলে শরিয়া চালু করবে এবং সেই উগ্র ইসলামিক জামাতের লোকজনই এই স্লোগানটা দিত, আমরা সবাই তালিবান, বাংলা হবে আফগানিস্তান। তালিবান শব্দটি আরবি, তার অর্থ ছাত্র। ইসলামিক রীতিনীতি অনুযায়ী যারা পড়াশোনা করেন তাদেরকেই তালিবান বলা হয়, কিন্তু সেই তালিবান শব্দের অর্থ ব্যবহারিক দিক থেকে সম্পূর্ণ অন্য। আফগানিস্তানে 2021 সালে তালিবান টেকওভারের পরে আমরা দেখেছি সেখানকার মানুষের জীবনকে দুর্বিষহ হয়েছে। বিশেষত মহিলাদের যেটুকু স্বাধীনতা ছিল সেই স্বাধীনতাটুকু হরণ করা হয়েছে। তারা কার্যত গৃহবন্দী, পুরুষ সঙ্গী ছাড়া তারা বাইরে বেরোতে পারেন না। মহিলাদের শিক্ষা নিষিদ্ধ, কর্মক্ষেত্রে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। পৃথিবীর অধিকাংশ দেশই আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি, কিন্তু র্যাডিক্যাল ইসলামের ধারক ও বাহকদের মধ্যে এই তালিবান সংস্কৃতির একটা অনুপ্রবেশ ঘটেছে। আমাদের পড়োশী বাংলাদেশও কিন্তু তার থেকে খুব একটা আলাদা নয়। আমি বলছি না যে বাংলাদেশের 15-17 কোটি মানুষের বেশিরভাগই এই উগ্র ইসলামিক ভাবধারায় দীক্ষিত, তা নয়, কিন্তু যারা দীক্ষিত তাদের সংখ্যা কম নয়। হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সোমবার দিনও বাংলাদেশে সংঘর্ষে 109 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে বিক্ষোভকারী আছেন, আওয়ামী লীগের কর্মী, সমর্থক, স্থানীয় নেতা আছেন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আছেন, বিশেষ করে পুলিশ। এখন প্রশ্ন হলো, হাসিনা তো ভারতে আছেন, সেফ হাউসে আছেন, তিনি কোথায় অ্যাসাইলাম পাবেন শেষ পর্যন্ত 2-1 দিনের মধ্যেই জানা যাবে। ইংল্যান্ড এবং ফিনল্যান্ড দুটো জায়গাতেই তিনি অ্যাসাইলামের জন্য আবেদন করেছেন, কিন্তু ব্রিটিশ প্রশাসন এখনো পর্যন্ত সবুজ সংকেত দেয়নি। যতদিন না সবুজ সংকেত পাচ্ছেন, ফ্রি এয়ার প্যাসেজ পাচ্ছেন, ততদিন পর্যন্ত শেখ হাসিনা ভারতবর্ষেই থাকবেন। তার নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সোমবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন। তার আগে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠক করেছেন। এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কারণ বাংলাদেশের সংকটের অভিঘাত আমাদের দেশে পড়বে। আমাদের রাজনৈতিক নেতৃত্বের বিচক্ষণতা এই জন্যই প্রশংসনীয়, যখন আমাদের পড়োশী দেশে রাজনৈতিক গোলযোগ হয়, অস্থিরতা হয়, কু হয়, তখন কিন্তু আমরা সংকীর্ণ দলীয় স্বার্থ ভুলে গিয়ে বিদেশ নীতির বিষয়ে সরকারের পাশে এসে দাঁড়াই। এটা শিক্ষণীয়। এটাই হচ্ছে ভারতবর্ষের গণতান্ত্রিক মূল্যবোধ এবং দীর্ঘদিন সযত্নে লালিত পালিত গণতান্ত্রিক ব্যবস্থা এবং তার মূল্যবোধের ফসল। দেখুন, হাসিনা কিন্তু ফ্রি প্যাসেজ পেতেন না যদি না সেনাবাহিনীর একটা অংশ তার প্রতি সহানুভূতিশীল থাকতেন। বাংলাদেশের এখন যিনি সেনাপ্রধান, তার শ্বশুর মশাই হচ্ছেন হাসিনার সম্পর্কে কাকু।
অত্যন্ত বিশ্বাসভাজন হাসিনার। মেজর জেনারেল এবং তার উপরে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আছেন তাদেরকে নিয়োগ করার আগে তাদের ক্রেডেনশিয়াল খুঁটিয়ে দেখেছিল হাসিনা প্রশাসন, অর্থাৎ তাদের সঙ্গে বিএনপি বা জামাতের কোন রকম যোগ আছে কিনা সেটা খতিয়ে দেখা হয়েছে। যখন নিশ্চিত হয়েছেন হাসিনা প্রশাসন যে সেনাবাহিনীর টপ ব্রাসের মধ্যে জামাতের ইনফিলট্রেশন বা বিএনপির ইনফিলট্রেশন হয়নি, তখনই মেজর জেনারেল এবং তার পরে যারা সেনাবাহিনীর পদাধিকারী তাদেরকে নিয়োগ পত্র দেয়া হয়েছে। দেখুন, হাসিনা জানেন তো 15ই আগস্ট 1975-এ তার পিতা বঙ্গবন্ধুকে সেনাবাহিনীর কুর জন্যই প্রাণ দিতে হয়েছিল, সপরিবারে মারা গিয়েছিলেন। হাসিনা এবং রেহানা তখন ব্রাসেলসে থাকার জন্য তারা বেঁচে গিয়েছিলেন। তাই সেনাবাহিনী কু করতে পারে এটা হাসিনার মনে ছিল, তাই তিনি সেনাবাহিনীর টপ ব্রাসকে জামাত এবং বিএনপির প্রভাব মুক্ত করবার জন্য চেষ্টা করেছিলেন এবং সফল হয়েছিলেন। সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া হাসিনার পক্ষে বাংলাদেশ ছাড়া সম্ভব হতো না, এটা দিনের আলোর মতো পরিষ্কার। সেনাবাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল হাসিনা সরকারের পাশে থাকার, কিন্তু যখন গণবিক্ষোভ বাংলাদেশের রাজপথে আছড়ে পড়ে তখন সেনাবাহিনী আলটিমেটাম দেন হাসিনাকে যে 45 মিনিট সময় দেয়া হয়, তার মধ্যে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়তে হবে। সূত্রে প্রকাশ, হাসিনা দেশবাসীকে সম্বোধন করতে চেয়েছিলেন, কিন্তু তার বক্তৃতা রেকর্ড করার অবকাশ পাননি তিনি, এবং সেই বক্তৃতা রেকর্ড করার অনুমতিটুকুও তিনি পাননি। সোমবারে ঘটনা প্রবাহ হচ্ছে এটা। এখন প্রশ্ন হচ্ছে এর পরে কি? বাংলাদেশ ফেল স্টেট, আজকে বলতে কোনো অসুবিধা নেই। যে কনসেপ্টে বাংলাদেশের যাত্রা শুরু, সেই 71 সালে ঢাকার রেসকোর্স ময়দানে মুজিবের সেই কথা আমাদের দাবায় রাখতে পারবে না, বাংলা ভাষার প্রতি মমত্ব, ভালোবাসা এবং বাঙালির জাতীয়তাবাদের উন্মেষ হয়েছিল মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। কিন্তু তারপরে যে এতটা দিন পেরিয়ে গিয়েছে, সেই মুক্তিযুদ্ধের আবেগ ফিকে হয়েছে। তরুণ প্রজন্মের কাছে সেই মুক্তিযুদ্ধের ঐতিহ্য বহন করার কোনো দায় নেই। তারা তাদের জ্ঞান হওয়ার পর থেকেই দেখতে পাচ্ছেন এই হাসিনার সরকার, মানে জ্ঞান হওয়ার পর থেকে মানে যখন তারা সবকিছু বুঝতে শিখেছেন, দেখেছেন বেকারত্ব, দেখেছেন স্বজন পোষণ, দেখেছেন মুক্তিযোদ্ধা কোটা, তাদের সুযোগ সংকুচিত হয়েছে, এবং কোভিড মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস যুদ্ধ, সবকিছুই বাংলাদেশের নাগরিক জীবনে অভিঘাত পেয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণের নাগালের বাইরে। কিন্তু হাসিনা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে মশগুল ছিলেন। তিনি দেশবাসীকে পদ্মা সেতু উপহার দিয়েছেন, দেশবাসীকে মেট্রো রেল উপহার দিয়েছেন, দেশবাসীকে সুড়ঙ্গ পথে চট্টগ্রাম যাওয়ার বিষয়ে স্বপ্ন দেখিয়েছেন, উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। উন্নয়নশীল হয়েছে, পিছিয়ে থাকা দেশ থেকে উন্নয়নশীল দেশের তকমা পেয়েছে বাংলাদেশ। কিন্তু এত সব কিছু সত্ত্বেও নির্বাচনের নামে প্রহসন, বেকারত্ব, মূল্য বৃদ্ধি বাংলাদেশের জনতাকে পথে নামতে বাধ্য করেছে। তার পরিণতি হলো এটা। এই আন্দোলন প্রথম দিকে শুরু করেছিল ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু তারপরে ছাত্রদের হাত থেকে আন্দোলনের রাশ চলে যায় হুলিগ্যান্সদের হাতে, জামাতের হুলিগ্যান্সদের হাতে। তাতে বিএনপিরও সমর্থক ছিল। দেখুন, হাসিনা জামাতকে নিষিদ্ধ করলেন, লাভ কিন্তু হলো না। অতীতে হাসিনা জামাতকে নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন, জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করে দিয়েছিলেন।
কিন্তু যখন দেখলেন যে ইসলামিক ভাবধারায় দীক্ষিত জামাত বাংলাদেশের মানুষের একটা বড় অংশের সমর্থন পাচ্ছে, তখন তিনি কি করলেন? হেফাজতে ইসলাম বলে একটা র্যাডিক্যাল সংগঠনের সঙ্গে সখ্য গড়ে তুললেন। অর্থাৎ জামাতকে চাপে রাখার জন্য বাংলাদেশের একটা বড় অংশের মানুষ হাসিনার প্রতি বিরূপ হয়েছিল, সেই অংশকে তুষ্ট করতে হেফাজতে ইসলামের সঙ্গে সমঝোতা করলেন। তাতে হাসিনার ধর্মনিরপেক্ষ যে কনস্টিটিউয়েন্সি ছিল সেই কনস্টিটিউয়েন্সি বিরূপ হলো। যে ব্লগাররা শাহবাগ আন্দোলনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিলেন, তাদেরকে বিচারের দাবিতে রাজপথ অচল করেছিলেন, অনেকের ফাঁসি হয়েছিল, তাদেরও মোহভঙ্গ হলো। বাংলাদেশের স্কুল কলেজের পাঠ্যক্রমে ইসলামী অনুপ্রবেশ হাসিনার সময়ই হয়েছে। তিনি 21 বছর প্রধানমন্ত্রী ছিলেন। 2004 সালে তার উপর আত্মঘাতী গ্রেনেড হামলা হয়। 2008 থেকে তিনি টানা প্রধানমন্ত্রী। 2009 সালে রাষ্ট্রীয় রাইফেলসের বিদ্রোহ, যাতে 57 জন সেনা আধিকারিক খুন হয়েছিল, হাসিনাকে ভীত করে, শঙ্কিত করে এবং তিনি সেনাবাহিনীর খোলনলচে বদলাতে চান। টানা ক্ষমতায় থাকার ফলে যেটা হয় সেটা হচ্ছে স্বৈরতান্ত্রিক মানসিকতা, মানুষের মতামতকে গুরুত্ব না দেওয়া এবং নিজেকে ভগবান সদৃশ্য ভাবা। হাসিনা এর থেকে ব্যতিক্রম ছিলেন না। তিনি পপুলার আনরেস্ট সেটা অনুধাবন করতে পারেননি। তিনি গুপ্তচর, সেনাবাহিনী, বশংবদ পুলিশকে এবং ছাত্র আওয়ামী লীগের যুব সংগঠনকে পথে নামিয়ে এই লেজিটিমেট ছাত্র আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন। একবার বলেই ফেললেন যে রাজাকারদের নাতিপুতিরা কি সংরক্ষণের সুবিধা পাবে? তখনই বাংলাদেশের রাজপথে ছাত্ররা স্লোগান দিল, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। পরে প্রধানমন্ত্রী জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস, রাইট ডিসিশন। তার বক্তব্য প্রত্যাহার করে নিয়েছিলেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। সেনাপ্রধান তত্ত্বাবধায়ক সরকার করবেন, কিন্তু সেনা এতদিন ব্যারাকে ছিল। একবার ক্ষমতার স্বাদ পেলে সেনা কিন্তু ক্ষমতা ছাড়তে চায় না। উপমহাদেশের বিভিন্ন দেশে এই অভিজ্ঞতা কিন্তু আমাদের সামনে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিবৃতি দিয়ে বলেছেন তারা নোবেলজয়ী অর্থনীতিবিদ হাসিনার ঘোর বিরোধী মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী হিসাবে চান। ইউনূস এখন ল্যাটিন আমেরিকা এবং প্যারিসে আছেন। তিনি বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের প্রাণপুরুষ, কিন্তু হাসিনা ডিসপেন্সেশন কখনোই তাকে সুনজরে দেখেনি। তাকে সুদখোর বলা হতো। হাসিনা কয়েকদিন আগে বলেছিলেন যে শ্রীলঙ্কার মতো অভ্যুত্থানের চেষ্টা করা হবে বাংলাদেশে। তার এই আশঙ্কা 100% সত্যে পরিণত হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে এর পিছনে তাই কে? হাসিনা একবার বলেছিলেন হোয়াইট ক্রিশ্চিয়ান কান্ট্রি এর পিছনে রয়েছে, থাকতে পারে। হোয়াইট ক্রিশ্চিয়ান কান্ট্রি বলতে তিনি কি বুঝিয়েছিলেন সেটা আমরা অনুমান করতে পারি। আমি একটা কনভারসেশন শুনলাম প্রাবন্ধিক সাংবাদিক দীপ হালদারের প্রিন্টে, তার একটা বই আছে বাংলাদেশের হিন্দুদের নিয়ে। তিনি সেখানে বলেছেন হাসিনার অ্যাপ্রিহেনশন ছিল যে ভারতের একটা অংশ, বাংলাদেশের একটা অংশ এবং মায়ানমারের একটা অংশ নিয়ে আর একটা পৃথক রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র করছে একটা হোয়াইট ক্রিশ্চিয়ান কান্ট্রি। এখন আমেরিকা প্রশাসন জামাতের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এই নির্বাচনের আগে। আমেরিকা বারবার করে হাসিনা সরকারের উপর চাপ সৃষ্টি করেছে, তার উচ্চপদস্থ আধিকারিকদের ভিসা বাতিল করেছে, আর্থিক নিষেধাজ্ঞার মুখে ফেলেছে।
ইউনুসের বিরুদ্ধে যখন হাসিনা প্রশাসন অনেক অভিযোগ এনেছিলেন, তৎকালীন আমেরিকান বিদেশ সচিব হিলারি ক্লিন্টন হাসিনাকে ফোন করে কার্যত হুমকি পর্যন্ত দিয়েছিলেন। তাহলে যে জামাত বাংলাদেশের ধারণার সঙ্গে সহমত নয়, যারা চায় বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে থাকা, কারণ এখানে হচ্ছে প্যান ইসলামের ধারণা, যে জামাত বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, বাংলাদেশের মূল ভাবনার কে তারা বিরুদ্ধচারণ করে। আমেরিকার আধিকারিকরা কেন জামাতের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন? এই প্রশ্নগুলো আসবে। একটা বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে হাসিনাকে টপল করার জন্য। তাতে পশ্চিম দুনিয়ার কিছু দেশের স্বার্থ ছিল। দেখুন, হাসিনা চীন এবং ভারত দুজনকেই খুব ব্যালেন্স করে চলতেন। তার মন্ত্রিসভায় যেমন চীনপন্থীরাও ছিল, ভারতপন্থীরাও ছিল। ভারতবর্ষের সঙ্গে হাসিনার সম্পর্ক সুবিদিত। আপনাদের মনে আছে যে 2021 সালে যখন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হলো, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন। বাংলাদেশের রাজপথে উগ্রবাদীরা, র্যাডিক্যাল লোকজন মোদীজিকে হিন্দুত্ববাদী নেতা হিসাবে ঘোষণা করে বিক্ষোভ দেখিয়েছিলেন। হাসিনা কিন্তু কঠোর হস্তে সেটা দমন করেছিল। যেমন 21-এর দুর্গাপুজোয় আপনাদের মনে আছে যে ইসকনের মন্দিরে পবিত্র ধর্মগ্রন্থ রাখা নিয়ে বিবাদ, তাতে সংঘর্ষ হয়। হাসিনা সরকার যে রেসপন্সটা করেছিল, যে তাতে সংখ্যালঘুরা কিছুটা হলেও আশ্বস্ত বোধ করেছিল। ভারতবর্ষ আগ বাড়িয়ে এমন কোনো কথা বলেনি যাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন চিহ্ন ওঠে। বর্তমানে মরিশাস, সেসেলস এবং কিছুটা ভুটান ছাড়া কোনো প্রতিবেশী এখন কিন্তু আমাদের সঙ্গে নেই। নেপালে তো প্রতি মাসে সরকার বদল হয়। পাকিস্তান ফেল স্টেট, IMF অ্যাডিক্ট। শ্রীলঙ্কার রাজনৈতিক স্টেবিলিটি নেই। চীন কার্যত শ্রীলঙ্কাকে নিজেদের উপনিবেশ বানিয়ে ফেলেছে। পাকিস্তানের উপর চীনের ছায়া দিনে দিনে দীর্ঘ হচ্ছে। হাসিনার সঙ্গে বেজিং এর সম্পর্ক ভালো থাকলেও হাসিনার টিল্ট বা ইনক্লিনেশন ছিল ভারতের দিকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন একটা ভ্যাকুয়াম হলো, উপমহাদেশের রাজনীতিতে ভ্যাকুয়াম হলো। আর আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের 4000 কিলোমিটার বেশি দীর্ঘ সীমান্ত আছে, স্থল সীমান্ত, জল সীমান্ত। তাই সেখানে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে তার অভিঘাত ভারতে পড়তে বাধ্য। আমি বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি কি হতে পারে এই নিয়ে আরেকটি এপিসোড করব আজকে রাত 8টায়। কিন্তু বিষয়টা হচ্ছে এই, যে শেখ হাসিনার এই আনসেরিমনিয়াস এক্সিট উপমহাদেশের রাজনৈতিক ভারসাম্যকে ভীষণ রকমভাবে ব্যাহত করবে। এবং ভারতবর্ষ, দেখুন, ভারতবর্ষ তার সবকটা ডিমকে একটা বাস্কেটে রেখেছিল, পুটিং অল এগস ইন ওয়ান বাস্কেট। তারপরে হাসিনা 76 বছর বয়সী, তারপরে কি হবে বাংলাদেশের সম্পর্ক? ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, সাউথ ব্লক, নর্থ ব্লক, তাদের উচিত ছিল আগে থেকে প্ল্যান বি তৈরি রাখা। আমি দীপ হালদারের বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে নিতাই রায়চৌধুরী, যিনি বিএনপির একজন উচ্চপদস্থ নেতা, তার কন্যা নিপুণ রায়চৌধুরী, তাদের সাক্ষাৎকার দীপ নিয়েছিলেন। তিনি বলছেন যে বিএনপি যে ভারত বিরোধী এই ধারণাটা আওয়ামী লীগ তৈরি করেছে, এটাই নাকি তাদের দাবি, এটা আওয়ামী লীগের ন্যারেটিভ। কিন্তু বাংলাদেশের যাতে তালিবানীকরণ না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে সবাইকে। এবং আমাদের পড়োশী বাংলাদেশে যদি র্যাডিক্যাল ইসলামের বারবারন্ত হয়, তারা যদি ক্ষমতায় আসীন হয়,
তাহলে আমরা সুরক্ষিত নিজেদের রক্ষার ক্ষেত্রে সমস্যা হবে। পাকিস্তান আফগানিস্তানের মধ্যে প্রতিনিয়ত বিরোধ হচ্ছে, মারামারি হচ্ছে, রক্তপাত হচ্ছে। শেখ মুজিবের মূর্তি যারা ভাঙছে তারা বাংলাদেশ ধারণাকেই সমর্থন করে না। বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডিতে তার বসত বাড়িটিকে র্যানস্যাক করা হয়েছে, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার র্যানস্যাক করা হয়েছে। এই তো বাংলাদেশের বাড়ি থেকে স্লোগান উঠেছিল, ভারত যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি। লক্ষ্য কি হাসিনার? কারা স্লোগান দিয়েছিলেন? ওই র্যাডিক্যাল ইসলামের ধারক ও বাহকরা, যারা বাংলাদেশে কনসেপ্টটা কি মানে না, যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করেছিল, যারা বলেছে যে ক্ষমতায় আসলে তারা শরিয়া চালু করবে। খুব কঠিন পরিস্থিতি বাংলাদেশে, এবং বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট করা, ভারতকে বাংলাদেশের জলপথ বন্দর ব্যবহার করার যে অনুমতি হাসিনা দিয়েছিলেন, ভারত তার সুবিধা পেয়েছিল। উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের সুবিধা হচ্ছিল। নতুন ডিসপেন্সেশনে সেই সুবিধা থাকবে কিনা সেগুলো দেখার। কারণ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশে এখন এই অস্থির টালমাটাল পরিস্থিতি চলবে। যেভাবে মৌলবাদীরা রাস্তায় নেমে পড়েছেন, সরকারি সম্পত্তি ভাঙচুর করছেন, পুলিশকে আক্রমণ করছেন, আওয়ামী লীগের নেতা সমর্থকদের খুঁজে বার করে তাদেরকে চিহ্নিত করে আক্রমণ করা হচ্ছে, তো এর অভিঘাত সহজে যাবে না এবং একটা অস্থির পরিস্থিতি বাংলাদেশে থাকবে। কিভাবে অন্তরিম সরকার হবে, সবাই তাকে মানবে কিনা, কবে সাধারণ নির্বাচন হবে, তাতে আওয়ামী লীগের ভূমিকা কি থাকবে, বিএনপি কতটা সেই নির্বাচনে অংশ নিতে পারবে। আগে বাংলাদেশে কিন্তু একটা কনসেপ্ট হয়েছিল -2, মানে মাইনাস হাসিনা মাইনাস খালেদা জিয়া। সেনাবাহিনী সেই কনসেপ্টকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে কিনা, এরকম বহু প্রশ্নের উত্তর নিহিত আছে ভবিষ্যতের গর্বে। বাংলাদেশে এই পট পরিবর্তন ভারতকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমাদের সবাইকে কিন্তু উদ্বিগ্ন করেছে।